হ্যালো দর্শকবৃন্দ, রাজ অঙ্কিতা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের প্রিয় অঙ্কিতা। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজ সকালে কলেজে এসে দেখি রিমি একটা গাছের নিচে একা বসে আছে। ভাবলাম আজ একবার প্রপোজ করে দেখি কি হয়। আজ রিমির কাছে গিয়ে আবারও প্রপোজ করলাম, বিনিময়ে পেলাম চর আর কিছু গালি। এই কয়দিন চর মারলেও গালি দেয়নি, কিন্তু আজ যে কথাগুলো বললো সেগুলো ডাইরেক্ট আমার কলিজায় আঘাত করলো। রিমিকে প্রপোজ করার পর তুই এত নির্লজ্জ কেন রে? কতবার বলবো তোকে আমি তোকে ভালোবাসি না, কখনো বাসবো না। চর খাওয়ার পরও কেন আসিস? তোমাকে খুব ভালোবাসি রিমি, তাই বারবার তোমার কাছেই ছুটে আসি। আই লাভ ইউ রিমি। ছোট লোক কথাকার, কতবার তোকে বলবো তুই এসব ভুলে যা। এসব ভালো লাগে না আমার। কিন্তু তুই হলি কুত্তার মতো। কুত্তার লেজ যেমন কোনোদিন সোজা হয় না, তুইও হচ্ছিস না। রিমির কথা শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। ওর কথাগুলো ডাইরেক্ট কলিজা ভেদ করে চলে গেল। শোন, আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না। তোকে ভালো মনে করে কাছে টেনে নিয়েছিলাম, কিন্তু প্রেমের ভূত তোর মাথাটা খেয়ে নিয়েছে। আমাকে আর কখনো বিরক্ত করবি না তুই। আমি তোমাকে বিরক্ত করি? হ্যাঁ, অসহ্য লাগে তোকে আমার। রেদওয়ান, এই রেদওয়ান, আর কত ঘুমাবি? আজ না তোর কলেজের প্রথম দিন। ওই ওর তাড়াতাড়ি, 8:30 বেজে গেছে। আমি ধরপড়িয়ে উঠে বসে বললাম, কি কইলে 8:30 বাজে গেছে? সর্বনাশ, আর একটু আগে ডাকতে পারো নেই? ভাইটু, আপনাকে কয়েকবার ডেকেছি, আপনি তো ঘুমালে হুঁশ হারিয়ে যান। উফ, এখন কি হবে? 9:30টায় ক্লাস, প্রথম দিনেই বুঝি লেট করে ফেলবো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, সবাই খাবার নিয়ে বসে আছে। ওকে, তুমি যাও, আমি আসছি বলেই ওয়াশরুমে ঢুকে পড়লাম। এ দেখুন, আপনাদের সাথে এতক্ষণ কথা বললাম অথচ পরিচয় দিতেই ভুলে গেছি। আমি রেদওয়ান, বাবা মায়ের অতি আদরের দুষ্টু ছেলে। আমার বড় ভাইও আছে। একটু আগে যার সাথে কথা বললাম উনি আবার সুইট ভাবিজান। সবাই আমাকে অনেক ভালোবাসে। বাবা একজন বড় ধরনের ব্যবসায়ী, নিজেদের কোম্পানি আছে। ভাইয়া সেখানকার এমডি। মা আর ভাবি বাসাতেই থাকে। যাই হোক, আর কোনো কথা নয়, দেরি হয়ে যাচ্ছে। তাদের নাস্তা করে কলেজে চলে গেলাম। আমার কলেজের নাম হচ্ছে সরকারি এমআই কলেজ। এমনিতেই দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে কলেজের গেট দিয়ে ঢুকতে গিয়ে কিসের সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। ওরে মারে, কোমরটা বুঝি ভেঙে গেল রে। কোন শালারে আমি ধাক্কা দিলি? কোন রকম দাঁড়িয়ে বললাম, ঠাস ঠাস। একটা মেয়ে আমাকে চড় মারলো। যার সাথে ধাক্কা খেয়েছি তার নাম পরে জেনেছি। ওই, কি বলি তুই? আমি তোরে ধাক্কা দিয়েছি? তুই তো আমাকে ধাক্কা দিলি। চোখে দেখিস না, অন্ধ কোথাকার। মাশাআল্লাহ, কেউ কি এত কিউট দেখতে হয়? আমি তো প্রথমবার দেখেই ক্রাশ খেয়ে গেলাম। তার দিকেই তাকিয়ে আছি। ওই, কথা কানে যায় না তোর? আমি গালে হাত দিয়ে তার দিকেই তাকিয়ে আছি। ওই ছেলে, কোনোদিন মেয়ে মানুষ দেখিস নি? দেখেছি, তবে তোমার মতো নয়। রাগলে তোমাকে আরো অনেক কিউট লাগে, মনে মনে বলছি। সরি আপু, ইচ্ছা করে আপনাকে ধাক্কা দেইনি। রাগ তো সরি, মুডটাই খারাপ করে দিলি। সর সামনে থেকে। দেখতে তো অনেক কিউট, কিন্তু এত রাগী কেন? মনে মনেই বলছি। আপনারা আবার তাকে বলিয়েন না। তার যাওয়ার দিকে তাকিয়েছি, হঠাৎ পিঠে কারো স্পর্শ পেলাম। করে দেখি আমার জানে জিগার দোস্ত রুহুল। আমি, রুহুল, মিরাজ, তারেক, লিমা আমার অনেক ভালো বন্ধু। কিরে, ওদিকে তাকিয়ে কাকে দেখছিস? আর বলিস না, প্রথম দিনেই ঝামেলায় পড়েছি। কিসের ঝামেলা রে? জ্বর খাওয়ার কথা বলে তো না। আরে কিছু না। আচ্ছা, একটা কথা বলতো, ওই আপুটা কে রে? রিমিকে দেখিয়ে বললাম। আরে ওটা তো রিমি আপু, অনার্স 3য় বর্ষে পড়ে। কিরে, ব্যাপার কি? আসছি দেখি রিমিয়াপুর যাওয়ার দিকে তাকিয়ে আসিস, ব্যাপার কি? মনে হচ্ছে সামথিং সামথিং। আরে এসে কিছু না, তোদের কেমনে বলি। প্রথম দেখায় সিনিয়র আপুর প্রেমে পড়েছি। কি রে, বিড়বিড় করে কি বলছিস? এদেরকে আবার প্রেমে পড়ার কথা বলিয়ে দিয়েন না, নয়তো আবার পকেটের 12টা বাজাবে। মানে পকেটে যে কটা টাকা আছে সব ফিনিশ করে দেবে। কই কিছু না তো, চল ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। কয়েকটা ক্লাস করে ক্যাম্পাসে গিয়ে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। হঠাৎ করে সামনে তাকে দেখি রিমি আপু আর তার বান্ধবীরা আমাদের দিকে আসতেছে। এসে সামনের বেঞ্চে বসলো। আমি তো তার দিকে তাকিয়ে আছি। রিমি আপু কয়েকবার দেখে ফেলে। এদিকে আমার গল্পের দিকে মন নেই দেখে মিরাজ বলতেছে, কি রে, তুই সামনের দিকে তাকিয়ে কি দেখতেছিস? গল্পের দিকে কোনো মন নেই নাকি তোর? কই কিছু না তো, তোরা বল, শুনতেছি তো।
ও এই ব্যাপার, আগেই বুঝেছি এই হারামি আমাকে হারামি বলতেছে, দেখছেন? কোনো কিছু লুকাচ্ছে আমাদের থেকে। এখন সত্যি হলো। কি লুকাচ্ছি রে তোদের থেকে? তুই রিমি আপুর দিকে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, তোরা ঠিক ধরেছিস। আমি সত্যি প্রথম দেখায় রিমিয়াপুর প্রেমে পড়ে গেছি। ভাই তোর মার খাওয়ার খুব শখ হয়েছে তাই না? কেন? রেমি আপু খুব ডেঞ্জারাস। ভয়ে কোনো ছেলে তাকে প্রপোজ করা তো দূরে, সামনেই দাঁড়াতে পারে না, আর তুই তারই ভালোবাসলি। হ্যাঁ, রিমিয়াপু যতই ডেঞ্জারাস হোক না কেন, তাকে তো আমি আমার বউ বানাবই, তোরা দেখে নিস। আচ্ছা, হলে তো ভালোই, আমরা তোর সাথে আছি, চালিয়ে যা দোস্ত। আমি রেদওয়ানের সাথে নাই, ওর সাথে থেকে মার খাওয়ার কোনো ইচ্ছা নাই। তাহলে প্রিয়াকে ফোন দিয়ে বলে দিতেছি যে রুহুল অন্য একটা মেয়ের নিয়ে পার্কে ঘুরতে গেছে। প্রিয়া হচ্ছে রুহুলের প্রেমিকা, হেভি ভয় করে, তাই কোনো কিছু হলেই প্রিয়ার ভয় দেখাই। আসলে ওদের দুজনের প্রেমটা আমি করে দিয়েছি। আরে কে কইছে আমি তোর সাথে নাই? তুই যেখানে আমিও সেখানে, তবু প্রিয়াকে কিছু বলিস না। তোর কথা তো 100% বিশ্বাস করবে। দেখ কেমন লাগে। ঠিক আছে, চল এখন বাসায় চলে যাব, আর বিকেলে রিমিয়াপুর বাসার ঠিকানা খুঁজে বের করতে হবে। তোরে খুঁজতে হবে না, আমি বলে দিতাছি তোরে ভাবির ঠিকানা। তো তাড়াতাড়ি বলে ফেল। তোদের এলাকাতেই বাসা, চার মাথার মোড়ের পাশে যে বড় বাড়িটা, সেটাই হয়। ও আচ্ছা, তাহলে তো মাঠে খেলতে গিয়ে আমার হবু বউরে দেখা যাবে। চল এখন। এরপর ক্যাম্পাস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভাবি ও আম্মুর সাথে রিমিয়াপুর কথাটা শেয়ার করলাম। আম্মু আর ভাবি তো হেসে গলে পড়ছে। তুই আর কোনো মেয়ে পেলি না, শেষ পর্যন্ত সিনিয়র মেয়ের প্রেমে পড়লি। প্রেম ভালোবাসা কি সিনিয়র জুনিয়র মানে নাকি? এটা অবশ্য ঠিক বলেছিস। তার রিমিকে কবে দেখাবি? আরে ধুর, এখনো তো কথাই হয়নি আপুর সাথে, আর তুমি বলছো দেখানোর কথা। এভাবেই খুনসুটি করে কিছুক্ষণ কাটিয়ে রুমে গিয়ে রিমিয়াপুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে রিমিয়াপুর বাসার দিকে রওনা হলাম। রাহুল ও মিরাজকে ফোন দিয়ে মাঠে আসতে বললাম। রিমিয়াপুর বাসার সামনে একটা মাঠ আছে, সেখানে আমরা খেলতে যাই। রিমিয়াপুর বাসার সামনে গিয়ে বেলকনির দিকে তাকিয়ে দেখতে লাগলাম রিমিয়াপুর কোথাও আছে নাকি, কিন্তু কোথাও দেখতে পেলাম না। কিছুক্ষণ এইভাবে অপেক্ষা করলাম, কিন্তু রিমিয়াপুর দেখা নেই। ইতিমধ্যে আমার বন্ধুরা চলে এসেছে, তাই খেলা শুরু করে দিলাম। খেলতে খেলতে ভাবতে লাগলাম রিমাপুকে দেখতে গেলে এখন আপুর বাড়ির ভিতরে যেতে হবে, কিন্তু কিভাবে যাব বুদ্ধি বের করতে পারছি না। অবশেষে যখন ব্যাটিং এ নামলাম, তখন সামনে তাকিয়ে দেখি রিমাপু আর একটি মেয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে, আমাদের খেলা দেখতেছে। যাক, অবশেষে আবুকে দেখতে পেলাম। খুব ভালো ব্যাটিংও করলাম। যতই হোক, আমার হিরোইন খেলা দেখতেছে বলে কথা, একটু খেলা তো দেখাতেই হবে। খেলা শেষ করার পরও দেখি রিমিয়াপু বেলকনিতে দাঁড়িয়ে আছে। তখন একা ছিল, আমি কিছুক্ষণ ওদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কিরে সন্ধ্যা হয়ে এলো, ওদিকেই তাকিয়ে থাকবি নাকি বাড়ি যাবি? ও হ্যাঁ চল বলেই রিমিয়াপুর দিকে তাকালাম। রিমিয়াপু একটা মুচকে হাসি দিল, আমি তো আবার প্রেমে পড়ে গেলাম। আমি পাল্টা মুচকে হাসি দিয়ে বাসায় রওনা দিলাম। এদিকে রিমিয়াপুর ছোট বোন আমার আর রিমিয়াপুর তাকানোর বিষয়টা লক্ষ্য করছে। সন্ধ্যাবেলা রিমিয়াপুকে, আবু, ওই ছেলেটাকে, কোন ছেলেটা? যে ছেলেটা খেলার মাঠে তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি কি জানি নাকি কে তাকিয়েছিল আমার দিকে? অত ঢং দেখাতে হবে না, তুমিও তো তাকিয়েছিলে, আবার মুচকি হাসিও দিছো, আর এখন বলছো চিনো না। এই রে, ওই ফাজিল তাহলে দেখে ফেলেছে। মনে মনে কি বলছো? সত্যি করে বলো ছেলেটিকে, নয়তো আম্মুকে বলে দিব তুমি প্রেম করো। কি, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? হ্যাঁ তাই, এখন বলো। এটাকে বিশ্বাস নেই, যদি আম্মুকে বলে দেয়। ঠিক আছে বলছি, তবে কাউকে বলতে পারবি না। ওকে, বলবো না। তাহলে শোন। ওহো, এই ব্যাপার। আপু সিনেমায় দেখেছি হিরো হিরোইন ধাক্কা লাগলে প্রেম হয়ে যায়, অন্যরকম ফিলিংস আসে। তোমার মনের ভিতরেও কি তাই চলছে নাকি? তুই কিন্তু বেশি বলে ফেলছিস, চুপ করে থাক। ওকে আমি চিনিও না, কথাও হয়নি, আর তুই কত কিছু ভেবে নিলি। এরপর আরো দু বোনের মাঝে তেমন কোনো কথা হলো না। এদিকে আমি বাসায় এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। কিছুতেই ঘুম আসছে না, বারবার রিমিয়াপুর মুচকে হাসিটা চোখের সামনে চলে আসতেছে। মনে হচ্ছে রিমিয়াপু আমার সামনেই দাঁড়িয়ে আছে। এভাবেই ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ওদিকে রিমিরও ঘুম আসছে না, বারবার আমার কথা মনে পড়তেছে। রিমি ভাবছে, ছেলেটা তো আমার জুনিয়র, কিন্তু তারপরও ওকে এত মনে পড়তেছে কেন? মনের মধ্যে অজানা অনুভূতি হচ্ছে ওকে নিয়ে। তাহলে কি পিচ্চিটাকে আমি ভালোবেসে ফেললাম নাকি? কালকে পিচ্চিটার সাথে কথা বলতে হবে কলেজে গিয়ে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। অন্যদিকে
পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। আমার দোস্তরা এখনো আসেনি। কলেজে গিয়ে রিমি আপুর ডিপার্টমেন্টের সামনে গিয়ে আর চোখে রিমি আপুকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। তবে কি রিমি আপু আজ কলেজে আসবে না? মনটা খারাপ হয়ে গেল। ফিরে আসতে লাগলাম রিমি আপুর ডিপার্টমেন্টের সামনে থেকে। হঠাৎ কলেজ গেটের দিকে চোখ চলে গেল, দেখি রিমি আপু আর ওর একটা বান্ধবী সহ ভেতরে আসতেছে। আমার তো সেই ভালো লাগতেছে। রিমি আপু আমার সামনে দিয়ে যাওয়ার সময় খেয়াল করলো আমি তার দিকে তাকিয়ে আছি। একটা মুচকি হাসি দিয়ে ক্লাসে চলে গেল। আমি তো নতুন করে আবার প্রেমে পড়ে গেলাম। কিছুক্ষণ পর বন্ধুরা চলে আসলো, সবাই মিলে ক্লাসে চলে গেলাম। কয়েকটা ক্লাস করে ক্যান্টিনে গিয়ে বসলাম। ক্যান্টিনে গিয়ে বসে রিমি আপুকে খুঁজতেছি। আমার সময় কিরে রিমি আপুকে খুঁজতেছিস নাকি? না, তোর ভাবিকে খুঁজতেছি, যেন ভান করে হারামেরা। বন্ধুকে আর আমাদের সাথে গল্প করতে ভালো লাগবে বল? উনি এখন তার হবু বউকে খুঁজতে ব্যস্ত। আর তুই যখন প্রিয়ার সাথে থাকিস, আমি কখনো এমন বলেছি? আজ প্রিয়াকে বলে তোর যদি ব্রেকআপ না করিয়েছি তো। আরে ভাই রাগ করিস কেন, মজা করে বললাম তো। রেদওয়ান, ওই দেখ ভাবি ক্যান্টিনে চলে এসেছে। সামনে তাকিয়ে রিমিকে দেখে একটা মুচকে হাসি দিলাম, সেও হাসি দিল। আগের দিনের মতো আমাদের সামনের টেবিলে বসে পড়লো। গল্পের ফাঁকে ফাঁকে আমি রিমি আপুর দিকে তাকাচ্ছি, আর রিমি আপু আমার দিকে। দুজনের চোখে চোখে কথা বলছি আর মুচকে হাসতেছি। একসময় রিমি আপুর একটা বান্ধবী পিছন ফিরে আমার দিকে তাকিয়ে দেখে, আমি রিমি আপুর দিকে, আর রিমি আপু আমার দিকে তাকিয়ে। চলুন দেখি তাদের টেবিলে কি কথা হইতেছে। রিমির বান্ধবী যারা টেবিলে বসেছিল তাদের নাম হচ্ছে সুহানা, মনীষা আর মনিকা। তাই তো বলি, হে রিমিরাজ গল্পে মন নেই কেন? কেন রে? পেছনের টেবিলটার দিকে তাকিয়ে দেখ, বুঝতে পারবি। মনীষা ও মনিকা দুজনেই তাকিয়ে আমাদের দেখলো। তো তাতে কি হয়েছে? ওই ছেলেগুলো তো মনে হয় প্রথম বর্ষের ছাত্র। রিমি মনে হয় ওই ছেলেটার প্রেমে পড়েছে। দেখছিস না কিভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমাদের কথাও শুনতে পাচ্ছে না। কি রে রিমি? রিমিকে একটু ধাক্কা দিয়ে রিমি থতমত হয়ে, কি হয়েছে, এভাবে ধাক্কা দিলি কেন? সরি রে, তোর ধ্যান ভাঙানোর জন্য। তা ছেলেটাকে এইভাবে দেখছিস কেন? প্রেমে পড়ে গেছিস নাকি? ওই, তোর মাথা ঠিক আছে নাকি? ও তো আমার 2 বছরের জুনিয়র। তাতে কি হয়েছে? তোদের না হয় সিনিয়র জুনিয়র জুটি হবে? চুপ থাক তোরা। আচ্ছা, একটা সত্য কথা বলতো, ছেলেটার প্রেমে না পড়লে তো তুই এভাবে তাকাতিস না। তাহলে কি সামথিং সামথিং? হ্যাঁ রে, ওকে দেখলে মনের মধ্যে একটা অজানা অনুভূতি কাজ করে। কোনো ছেলে ভয়েতে তোর দিকে তাকানোর সাহস পায় না, আর এ ছেলে তো দেখি নির্দ্বিধায় তোর দিকে তাকিয়ে। আমার মনে হয় তোকে ভালোবাসে। সেটা তো সময় বলে দেবে। চল এখন উঠি। রিমাপুরা উঠে যাওয়ার পর আমিও বন্ধুরা সহ ক্যাম্পাস থেকে বের হয়ে ক্লাসে গিয়ে একটা ক্লাস করে বাসার দিকে একাই রওনা হলাম। রুহুল আর মিরাজ এর নাকি কি কাজ আছে, ওরা বাজারের দিকে গেছে। যাওয়ার সময় হঠাৎ কানে এলো কেউ আমার নাম ধরে ডাকছে। পিছনে তাকে দেখি রিমি আপু ডাকছে আমাকে। আমি দাঁড়ালাম। রিমি আপু আমার কাছে আসছে। যতই কাছে আসতেছে ততই ফিলিংস বাড়তেছে, আবার একটু কেমন কেমনও জানি লাগতেছে। রিমি আপু কাছে আসার পর, চল এখন যাওয়া যাক, যেতে যেতে কথা বলবো। দুজনে একসাথে বাসায় যেতেছি। এই, তোর নাম কি রে? রেদওয়ান। আমাদের বাসা কোন দিকে বাসা তোর? তোমাদের বাসার উত্তর দিকে প্রাইমারি স্কুলের কাছেই। আমাদের বাসার পাশে একটা স্কুল আছে। ও, কে কে আছে তোর পরিবারে? বাবা, মা, ভাই, ভাবি আর আমি। তুমি কে কে থাকো? বাবা, মা, আমি, ছোট বোন। তুই এভাবে আমাদিকে তাকিয়ে আছিস কেন? যাকে ভালোবাসা যায় তার দিকেই তো তাকিয়ে থাকতে মন চাইবে। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকলে অন্যরকম অনুভূতি হয়। সাহস করে বলেই ফেললাম, তুমিও তো আমার দিকে তাকিয়ে থাকো। তুই কি বলছিস এসব? আমি তোর ভালোবাসার মানুষ। তুই ভুলে গেছিস আমি তোর থেকে 2 বছর সিনিয়র। প্রেম ভালোবাসা কিন্তু বয়স কিংবা সিনিয়র জুনিয়র দেখে হয় না, ভালোবাসা মনের গভীর থেকে হয়। চুপ থাক, আমাকে শেখাতে আসিস না। তোর মাথায় যা চলছে সব মুছে ফেল। এটা কখনোই সম্ভব না। তুমি দেখে নিও, সম্ভব আমি করবই। তোমাকে যখন একবার ভালোবেসেছি তখন তোমাকে আমি আমার করে নেবই। দেখা যাবে। এসব চিন্তা বাদ দিয়ে পড়াশুনো ভালো করে কর। আমার থেকেও অনেক ভালো মেয়ে পাবি। মেয়েরা এই একটা কথা খুব ভালো করে বলতে পারে, আমার শুধু তোমাকেই চাই রেমি ম্যাডাম, আর কাউকেই চায় না। এক থাপ্পড় দিয়ে তো সব দাঁত ফেলে দিব, বুঝেছিস? সবকটা দাঁত ফেলে দিলে তোমাকেই মানুষ বলবে ফোকলা ছেলের বউ। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চুপ করে থাকতে পারিস না? তোর ফোন নাম্বার দে, তোর পড়াশোনার খোঁজ খবর নিব। রিমি আপুকে নাম্বার দিয়ে যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে এক ঘুম। বিকেলে
ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে মাঠে খেলতে গেলাম। মাঠে গিয়ে আগে রিমি আপুকে খুঁজতে লাগলাম, কিন্তু বেলকনিতে রিমি আপুকে খুঁজে পেলাম না। খেলা শুরু করলাম। কিছুক্ষণ পর রিমি আপু আর ওর বোন সিমি বেলকনিতে এসে দাঁড়ালো। আমি আর কি খেলবো, খেলার দিকে একদম মন নেই। রিমি একটা নীল 3 পিস পরেছে, অসম্ভব দেখতে লাগছে ওকে। আমি ওদিকে তাকিয়ে রিমিকে চোখ মারলাম। রিমি আপু ইশারায় বললো কাজটা ভালো হলো না, বলে একটা মন মাতানো মুচকে হাসি দিল। সন্ধ্যা থেকে বাসায় আসতেই, আসেন লাট সাহেব, আপনার জন্যই অপেক্ষা করতেছি। কি ব্যাপার আম্মু, আজ হঠাৎ এভাবে কথা বলছো কেন? জি বলুন লাট সাহেবের আম্মু, কেন আমার জন্য অপেক্ষা করতেছেন জানতে পারি কি? মস্করা করিস আমার সাথে, হারামজাদা? তুমি তো লাট সাহেব বললে, আমি আবার কি করলাম? আচ্ছা যাই হোক, এখন কি হয়েছে বলো। তোর নানু, তোর মামা মামিরা ফোন দিয়ে ডাকতাছে তরে। কতদিন থেকে যাস না, তাই তোকে দেখতে চাইতেছে। এই কাম সেরেছে। নানুর বাসায় 2 বছর থেকে যায় না, অভিমান করে। আমি যেতে পারবো না, এখন কলেজে ফুল ক্লাস চলছে। যাদের আমাকে দেখতে মন চায় তারা বাসায় এসে দেখে যাক। মাঝখানে ভাবি এসে, তা যাবে কেন? নানুর বাসায় গেলে তো তোর জুলিয়েট হারিয়ে যাবে। তোকে যেতেই হবে। তোমরা যা ইচ্ছা বলো, কিন্তু আমি বাসা ছেড়ে কোথাও যাচ্ছি না। এরপর রুমে গিয়ে পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে চোখ বন্ধ করতেই রেমিকে মনে পড়তে লাগলো। ভাবলাম নাম্বার তো আছেই, একটা মেসেজ দেই। যেই ভাবা সেই কাজ, ফোনটা হাতে নিয়ে একটা মেসেজ দিলাম রিমিকে। হাই সিনিয়র বউ, কি করছো তুমি এখন? বাবা, সাথে সাথে রিপ্লাই আসলো। মনে হয় আমার মেসেজের অপেক্ষাতেই ছিল। কুত্তা, কি বললি তুই? আমি তোর বউ? এখনো হওনি, তবে হতে কতক্ষণ? তুমি শুধু রাজি হলেই হবে। কালকে তোরে হাতের কাছে পাই, তারপর মজা দেখাবো। এভাবেই কিছুক্ষণ খুনসুটি করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো ভাবির ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হইতেছি, তখনই রিমির ফোন। কোথায় তুই? বাসায় রেডি হইতেছি। আমার বাসার এখানে এসে দাঁড়া, একসাথে যাব। ওকে শোনাবো, তুমি রেডি হও, আমি আসতেছি। তুই আয় আজকে, তারপর কি করি তোকে দেখতে পাবি। সময় মতো রেডি হয়ে রিমের বাসার কাছে গিয়ে কয়েক মিনিট ওয়েট করার পর রিমি চলে আসলো। এসেই আগে কয়েকটা কিল পড়লো আমার পিঠে, মানে রিমি আমাকে কয়েকটা কিল বসিয়ে দিয়েছে। এরপর কলেজে পৌঁছে গেলাম। এভাবেই চলে গেল প্রথম বর্ষের 6 মাস। রিমির সাথে আগের থেকে বেশি খুনসুটি, খুব ভালো বন্ধুও হয়ে গেছে রিমির সাথে। এখন প্রায় প্রতিদিনই রিমিকে প্রপোজ করি, কিন্তু রিমি কিছুতেই রাজি হচ্ছে না। প্রপোজ করার বিনিময়ে কয়েকদিন থেকে চড় থাপড় মিলছে গালের মধ্যে। আমিও হেরে যাবার পাত্র নই, কিন্তু রিমি মাঝে মাঝে এমন ভাব করে আমার সাথে যেন আমরা দুজন প্রেমিক প্রেমিকা। কিন্তু যখনই প্রপোজ করি তখনই রুদ্র মূর্তি ধারণ করে। এর মনে যে কি চলে কিছুই বুঝি না। আজ সকালে কলেজে এসে দেখি রিমি একটা গাছের নিচে একাই বসে আছে। ভাবলাম আজ একবার প্রপোজ করি, দেখি কি হয়। আজ রিমির কাছে গিয়ে আবারও প্রপোজ করলাম, বিনিময়ে পেলাম চর আর কিছু গালি। এই কয়দিন চর মারলেও গালি দেয়নি, কিন্তু আজ যে কথাগুলো বললো সেগুলো ডাইরেক্ট আমার কলিজায় আঘাত করলো। রিমিকে প্রপোজ করার পর, তুই এত নির্লজ্জ কেন রে? কতবার বলবো তোকে, আমি তোকে ভালোবাসি না, কখনো বাসবো না। চর খাওয়ার পরও কেন আসিস? তোমাকে খুব ভালোবাসি রিমি, তাই বারবার তোমার কাছেই ছুটে আসি। আই লাভ ইউ রিমি। ছোট লোক কথাকার, কতবার তোকে বলবো তুই এসব ভুলে যা, এসব ভালো লাগে না আমার। কিন্তু তুই হলি কুত্তার মতো। কুত্তার লেজ যেমন কোনোদিন সোজা হয় না, তুইও হচ্ছিস না। রিমির কথা শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। ওর কথাগুলো ডাইরেক্ট কলিজা ভেদ করে চলে গেল। শোন, আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না। তোকে ভালো মনে করে কাছে টেনে নিয়েছিলাম, কিন্তু প্রেমের ভূত তোর মাথাটা খেয়ে নিয়েছে। আমাকে আর কখনো বিরক্ত করবি না তুই। আমি তোমাকে বিরক্ত করি? হ্যাঁ, অসহ্য লাগে তোকে আমার। ওকে আপু, আমাকে যখন তোমার এতই খারাপ মনে হয় তখন আর তোমার সামনে আসবো না, আর কখনো বিরক্তও করবো না। চলি আপু, ক্ষমা করে দিয়েন এই নির্লজ্জ ছেলেটাকে। রিমিকে এই কথা বলেই চলে আসলাম ওর সামনে থেকে। মনে মনে সিদ্ধান্ত নিলাম আর কখনো রিমিকে বিরক্ত করব না। সবার ভালোবাসা তো স্বার্থ হয় না, আমারটা না হয় হবে না। আড়ালে থেকেই ভালোবেসে যাবো রিমিকে। এদিকে রিমির বান্ধবীরা রিমির কাছে সে দেখে রিমি মন খারাপ করে বসে আছে, চোখ দিয়ে পানি পড়তেছে। রেদওয়ানকে যখন এতই ভালোবাসিস তাহলে ওকে এত কষ্ট দিলি কেন? আপন করে নিলেই তো পারতি। নিজেও কষ্ট পেলি, ছেলেটাকেও কষ্ট দিলি অনেক। কে বললো তোকে আমি রেদওয়ানকে ভালোবাসি? আর ওর জন্য আমি কষ্ট পেতে যাব কেন? তুই কেন মিথ্যে বলছিস? তোর চোখ বলছে তুই রেদওয়ানকে কতটা ভালোবাসিস। কেন এরকম করলি? তুই তো রেদওয়ানকে ভালোবাসিস, তাহলে আজ হঠাৎ কি হলো তোর?
হ্যাঁ, আমি রেদওয়ানকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আর যখন কলেজে আসি তখন রাকিব নামের একটা ছেলে এসে আমার পথ রোধ করে আমাকে অনেক কথা বলেছে। হুমকিও মনে করতে পারিস। কি বলছিস তুই? বলেছিল তোকে? ওই ছেলেটা নাকি অনেক আগে থেকে আমাকে ফলো করতো, আমাকে নাকি ছেলেটা ভালোবাসে। রেদওয়ান যে আমার সাথে কলেজে আসতো যেত, সব কিছুই জানে ওই ছেলেটা। ও আমায় বলেছে যে রেদওয়ান যদি আমার সাথে কথা বলে রেদওয়ানের বড় ধরনের ক্ষতি করবে। তোরাই বল, আমি কি করে রেদওয়ানের ক্ষতি হতে দেই? খুব বেশি ভালোবেসে ফেলেছি রেদওয়ানকে। ও, এখন বুঝলাম। তুই কোনো চিন্তা করিস না, দেখি কি হয় শেষ পর্যন্ত। এরপর ওরা ক্লাস না করে সবাই বাসায় চলে যায়। এদিকে আমি বাসায় এসে রিমির কথাগুলো ভাবতে লাগলাম। রিমির কাছে আমি এতটাই ঘৃণার পাত্র হয়ে গেলাম। ভাবতে লাগলাম এখন কি করব। কলেজে গেলে তো রিমির সাথে দেখা হবেই, তখন কষ্ট আরো বেশি হবে। চিন্তা করলাম কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসবো, কিন্তু বন্ধুদেরকে কিছু বলা যাবে না। যেই ভাবা সেই কাজ। আম্মুকে গিয়ে বললাম, আম্মু নানুকে ফোন করে বলো আমি আজ রাতের ট্রেনেই তাদের বাসায় রওনা দিতেছি, সকালে যেন স্টেশন থেকে রিসিভ করে নিয়ে যায়। এই, তোর শরীর ঠিক আছে তো? বৌমা, সূর্যটা আজ কোন দিক থেকে উঠেছে দেখো তো। আমি কি ভুল কিছু বললাম কি? আমার শরীর ঠিক আছে। এখন তুমি যদি তোমার বাবার বাড়ি যেতে না করো তো যাবো না। আরে রাগ করিস কেন? আমি কি তাই বলছি নাকি? ঠিক আছে, আমি ফোন করে দিতেছি, তুই তোর আব্বুকে ফোন করে বলিস। ওকে ঠিক আছে, তবে আমি যে নানুর বাসায় যাচ্ছি এটা তোমরা ছাড়া যেন কেউ না জানে। কেন? এমনিতেই আম্মুর সাথে কথা বলে রুমে এসে সবকিছু গুছিয়ে ব্যাগে রেখে দিলাম। অনলাইন থেকে টিকিট কাটলাম। ভাবলাম একটু ঘুমিয়ে নেই, সারা রাত জার্নি করতে হবে। বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর আম্মু নানুকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে আমার যাওয়ার কথা। তারা তো সেই খুশি হয়েছে। অনেকদিন পর আজ তাদের বাসায় যাব। ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবেলা, রাত 9টার ট্রেন। যাই হোক, রাতে যথাসময়ে স্টেশনে পৌঁছে গেলাম। রাত 9টার ট্রেনে চেপে রওনা করলাম। এদিকে রিমি রাতে শুয়ে শুয়ে ছটফট করতেছে বিছানায়। রেদনকে খুব করে মনে পড়ছে আজ। রিমি শুয়ে শুয়ে ভাবতেছে সকালবেলা রেদনকে বলা কথাগুলো। শুয়ে শুয়ে ভাবতেছে কি করে পারলো রেদনকে কষ্ট দিতে, আঘাত করতে। সে তো রেদনকে ভালোবাসে। রিমি ভাবলো রেদনকে ফোন দিয়ে ক্ষমা চেয়ে সব কিছু বলে দিবে। রেদনকে রিমি বারবার ফোন দিতেছে, কিন্তু ফোন বন্ধ বলছে। রিমি অস্থির হয়ে গেল। রেদনের তো ফোন বন্ধ থাকে না, তাহলে কি কোনো কিছু হয়েছে? রিমিকে অস্থির দেখে সিমি প্রশ্ন করলো, আপু তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? খুব টেনশনে দেখাচ্ছে তোমাকে। না, কিছু না, তুই ঘুমা। রেদওয়ান ভাইয়ার সাথে কিছু হয়েছে নাকি তোমার? রেদনের নাম শুনে আর থাকতে পারল না রিমি, কেঁদে ফেললে সে। হ্যাঁ। রিমি সব ঘটনা সিমিকে খুলে বলল। সবকিছু শোনার পর আপু তুমি ভাইয়াকে সব খুলে বলতে তাহলে তো হয়ে যেত। তুমি এক কাজ করো, কি কাজ? কাল কলেজে যদি ভাইয়ার দেখা না হয় তাহলে ভাইয়ার বাসায় যাবা, তাহলে তো ভাইয়াকে পাবা। হুম, তাই কর। রিমি আমার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো। দীর্ঘ ভ্রমণের পর সকাল 7টায় আমি ঢাকায় পা রাখলাম। স্টেশনে নেমে দেখি বড় মামা দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি গিয়ে মামাকে সালাম দিলাম। মামা আমাকে জড়িয়ে ধরে, কেমন আছিস তুই বাবা? আমি ভালো আছি মামা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর? এত অভিমান তোর যে আমাদের ভুলে গেলি? মামা আমি তোমাদের কখনোই ভুলিনি। এখন এসব কথা বাদ দাও, বাসে চলো, আমার খুব ক্ষুধা লেগেছে। আরে আগে বলবি তো। চল চল, তোর মামি মনে হয় এতক্ষণে রান্না শেষ করে ফেলেছে। নানুর বাড়িতে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে খেয়ে নিলাম। 2 বছর পর নানুর বাড়িতে আসলাম, অনেক ভালোই লাগছে। খেয়ে রেস্ট নিয়ে রুমে চলে গেলাম। রিমি সকালবেলা কলেজে চলে গেল। কলেজে গিয়ে বারবার গেটের দিকে তাকাচ্ছে, কিন্তু রেদওয়ান কলেজে আসছে না। ইতিমধ্যে রিমির বান্ধবীরা কলেজে চলে এসেছে। তারা রিমির কাছে এসে, কিরে এইখানে দাঁড়িয়ে কাকে খুঁজছিস? রেদওয়ানকে কারো অনেকবার ফোন দিয়েছি, বন্ধ ছিল। আজ কলেজেও নেই। হয়তো তোর কথায় অনেক কষ্ট পেয়েছে। রে। এখন কি করবি? রেদওয়ানের বাসায় যাব, ওর সাথে দেখা করতে। কি বলছিস? বিয়ের আগেই হবু শ্বশুর বাড়ি যাবি? লজ্জা করবে না তোর? দেখ, মজা করিস না, চল ক্লাসে যাই।
রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে কারো চিৎকারে। চোখ খুলে দেখি মাসুদা, আমার মামাতো বোন, চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। অনেক দুষ্টু, ও কিন্তু খুব ভালো মনের মেয়ে, এখন ক্লাস 8-এ পড়ছে। কি ব্যাপার, এভাবে চোখ গরম করে তাকিয়ে আছিস কেন? কেন চোখ গরম করে আছি দেখতে চাও? দাঁড়াও। মাসুদা বিছানায় এসে এলো পাতারি খুশি মারতে লাগলো। কুত্তা, বিলাই, হনুমান, এতদিন পর আমাদের কথা মনে পড়েছে তোমার? আমি তোমার একটা মাত্র বোন, আমাকেও ভুলে থাকলে কি করে? আর এসেছো, আমার সাথে দেখাও করনি। আরে পাগলি বোন আমার, তোকে কি করে ভুলে যায় বলতো? একটা মাত্র বোন আমার, তাকে কি ভুলে থাকতে পারি? দেখলাম তো, কেমন ভালোবাসো আমায়। রাগ করিস না সোনা বোন আমার, এবার কয়েকদিন থেকেই যাব। সত্যি তো? হ্যাঁ, এই যে কান ধরে বলছি। আমার কান ধরে আমাকে বলা হচ্ছে, তাই না? চলো নিচে, সবাই ডাকছে তোমাকে। ছোট আন্টি এসেছে তোমায় দেখতে। ছোট আন্টির কথা বলাতে অতীতের কাহিনীগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। আর যেহেতু এসেছে সেহেতু মারিয়াও এসেছে। মারিয়াকে নিয়ে আমার অতীতে কিছু ঘটনা আছে, তা নিয়ে নতুন কোনো গল্পে বলবো। কি ভাবছো ভাইয়া? কিছু না, চলো নিচে যাই। নিচে গিয়ে দেখি সবাই বসে আছে, ছোট আন্টি মারিয়াও আছে। আমি গিয়ে সালাম দিয়ে নানুর মানে আমার নানা মারা গেছে পাশে বসে পড়লাম। কেমন আছিস তুই? ভালো, তুমি কেমন আছো? ভালো। এত রাগ অভিমান তোর? এতদিন পর আসলি এই বাড়িতে? আন্টি, আমি এখানে পুরনো সব কথা ভুলে গিয়ে এসেছি, তাই নতুন করে আমার অতীতকে জাগিও না। তুই তো আগের মতোই আছিস। আমি আর কিছু বললাম না। তুই থামবি? আমি আগের বিষয়ে কোনো কিছু বলতে বলিনি তোকে। ওদের সাথে আড্ডা দিয়ে খেতে বসলাম। মায়ের সাথে কোনো কথা বলে নিয়ে ইচ্ছাও নেই। কলেজ শেষ করে রেমে রেদনের বন্ধু রুহুলের কাছ থেকে রেদনের বাসার ঠিকানা নিয়ে চলে গেল রেদনের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল চাপ দেওয়ার রেদনের ভাবে দরজা খুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, এটা কি রেদওয়ানের বাসা? হ্যাঁ, আমি ওর ভাবি, কিন্তু তুমি কে? ভাবি, আমি রিমি। আরে তুমিই রিমি, আসো ভেতরে আসো। রিদওয়ানের কাছে তোমার কথা অনেক শুনতাম, আজ দেখলাম তোমাকে। এসো বসো। ভাবি, রেদওয়ান কি বাসায় আছে? কাল থেকে কোনো যোগাযোগ নেই, ফোন দিচ্ছি বন্ধ বলছে, কলেজেও যায়নি। রেদওয়ান তো বাসায় নেই। কেন, তোমাকে কিছু বলেনি? ও কোথায় গেছে? না ভাবি, কাল সকালের পর থেকে আমার সাথে কোনো কথা হয়নি। ও দাঁড়াও, তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিই। রেদনের মাকে ডেকে নিয়ে এসে, মা, এ হচ্ছে রিমি, যার কথা তোমার ছোট ছেলে বলেছিল। রিমি, ইনি হচ্ছেন তোমার হবু শাশুড়ি। রিমি কিছুটা লজ্জা পেয়ে রেদনের মাকে সালাম করলো। তুমি রিমি? আমার ছেলের তো পছন্দ তো দারুণ। রেদওয়ানকে তো কতবার বলেছে তোমাকে নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসেনি। আজ যখন এসেছো কিছুক্ষণ থেকে খেয়ে যাবে। না আন্টি, আসলে আমি রেদওয়ানের ব্যাপারে জানতে এসেছি, কাল থেকে কোনো যোগাযোগ নেই। রেদওয়ান তো ওর নানুর বাসায় গেছে কাল রাতে, তোমাকে কি কিছু বলেনি? না আন্টি, আসলে আমাদের দুজনের মাঝে একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? রিমি তখন সবকিছু খুলে বলতে লাগলো, কেন সে রেদনের খারাপ আচরণ করেছে। এই বলে রিমি কাঁদতে শুরু করলো। এত কিছু হয়েছে, রেদওয়ানটা কিছুই বলেনি আমাদের? আমার ছেলেটাকে খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি ওকে। আমার কাছে এনে দিন না মা, কাল থেকে কথা বলছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার। এবার বুঝতে পারলাম কাল হঠাৎ করে ও ওর নানুর বাসায় যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করলো কেন। মা, একটা কাজ করলে হয় না? কি কাজ? আমরা এদের দুজনের বিয়ে ঠিক করে ফেলি, কিন্তু রেদওয়ানকে জানাবো না। আমি আর একটা বোন পাবো, তুমিও তোমার ছোট মেয়ে পাবে। এরা এত ভালো কেন? এদের যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি, সবাই খুব ভালো। হ্যাঁ, এটা করা যেতে পারে। দাঁড়াও, তোর বাবাকে ফোন করে আসতে বলি, দ্রুত বিয়ের কথা পাকা করে ফেলি। আমাকে আর ফোন দিতে হবে না, আমি এসে গেছি। তা কার বিয়ের কথাবার্তা হচ্ছে শুনি? রেদনের বাবা বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে কথাগুলো বললেন। আমার ছোট ছেলের, আর এ হচ্ছে আমার বৌমা। রিমি উঠে বাবাকে সালাম করলো।
আরে মা, কি করছো? বসো তুমি। কিন্তু তোমাকে তো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমাদের বাড়িতে দেখেছেন হয়তো। তোমার বাবার নাম কি? রফিক আহমেদ। ওহো, চিনতে পেরেছি। তা তোমার বাসার সবাই কেমন আছে? জি জি আঙ্কেল, সবাই ভালো। হ্যাঁ, সবাই ভালো, কিন্তু রিমি ভালো নেই। কেন, কি হয়েছে মা তোমার? তাহলেই শুনুন বাবা। ও, এই ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। আর তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। বৌমা, রেদওয়ানকে ফোন করে ডাকো। না বাবা, রেদওয়ানকে আমরা বিয়ের কথা কিছুই জানাবো না। তারপর তারা প্ল্যান করলো বিয়ের। দাঁড়াও, তোমার মা বাবাকে ফোন করে ডাকতেছি। বৌমা, তোমরা খাবারের ব্যবস্থা করো, আর রোমানকে ডাকো বাসায় আসুক। তারপর রেদনের বাবা রিমির বাবা মাকে ফোন করে ডাকলো, কিন্তু বিয়ের কথা কিছুই জানায়নি। আমি আমার নানুর বাসায় এসে দিব্যি কাটাচ্ছি, মামাতো বোনের সাথে খুনসুটি করে কাটাচ্ছি। কিছুক্ষণ রেস্ট নিতেই শুয়ে পড়লাম। চোখ বন্ধ করার সাথে সাথেই রিমিকে মনে পড়তে লাগলো। বারবার ওর চেহারার সামনে ভাসতে লাগলো। আমার ওর পাগলা করা মুচকে হাসি চোখের সামনে ভাসতে লাগলো। আমার মন আমাকে জোর দিয়ে বলছে যে, রেদওয়ান, তুই রিমিকে ভুলে থাকতে পারবি না, কারণ রিমিকে তুই সত্যিই ভালোবাসিস। তুই ছুটে চলে যা রিমির কাছে। একবার মন বলছে চলে যাই, কিন্তু পরক্ষণে রিমির কথাগুলো মনে পড়তে লাগলো। রিমি তো আমাকে ওর সামনে যেতে মানা করছে। শোয়া থেকে উঠে বেলকনিতে দাঁড়িয়ে রিমির কথা ভাবতেছি। রিমির কথা ভাবতে গিয়ে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল বেরিয়ে গেল। কাউকে সত্যিকারের মিস করলে মনে হয় এমনই হয়। হঠাৎ পিঠে কারো স্পর্শ পেয়ে ঘুরে তাকে দেখে মারিয়া। ওকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে চোখের পানি মুছে ফেললাম। আমাকে কি কোনোভাবে ক্ষমা করা যায় না? আর কত অবহেলা করবে আমায়? যা ইচ্ছে শাস্তি দাও, কিন্তু প্লিজ কথা বলো। কেউ না জেনে ভুল করলে তাকে ক্ষমা করে যায়, কিন্তু জেনে শুনে ভুল করলে তাকে ক্ষমা করা যায় না। আর মিস মারিয়া, আপনি আমার সাথে যা করছেন এতে করে তো মাফ করার প্রশ্নই নেই। আর অবহেলার কথা বলছেন, আপনি কি আমার বিয়ে করাবো নাকি, না প্রেমিকা, যে আমি আপনাকে অবহেলা করছি? তুমি চাইলে তোমার বউ কিংবা প্রেমিকা দুটোই হতে রাজি আছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। প্লিজ একটিবার ক্ষমা করে দিয়ে কাছে টেনে নাও। আমার তো রাগ চরম পর্যায়ে উঠে গেল। এক ঝটকা হাতটা ছাড়ে নিলাম। মিস মারিয়া, নিজের সীমার মধ্যে থাকুন। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। সুতরাং আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যান। আর আমার বউ হতে চেয়েছেন না, এটা আমি বেঁচে থাকতে কোনোদিনও সম্ভব হবে না। চলে যান এখান থেকে। মারিয়া কিছুক্ষণ ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে চলে গেল। আমি রুম থেকে বের হয়ে একটু বাইরে গেলাম। নানুর বাসার সামনে একটা পার্ক আছে, সেখানে চলে গেলাম। রিমির বাবা মাকে ফোন করার কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। রেদনের বড় ভাই রোশন গিয়ে দরজা খুলে দেখে রিমির বাবা মা আর ছোট বোন এসেছে। রোশন তাদেরকে সালাম দিয়ে ভেতরে আসতে বলল। ভেতরে ঢোকার পর, আসসালামু আলাইকুম রহমান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? আজকাল তো তোর দেখা পাওয়াই যায় না। ভালো, তুই কেমন আছিস? রেদনের বাবা আর রিমির বাবা বন্ধু, যেটা রেদন জানে না। হ্যাঁ, ভালো আছি। আরে ভাবি, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। তা হঠাৎ করে তুই বাসার সবাইকে ডাকলি, কারণটা কি? কারণ কিছুই না, আবার খুঁজে দেখলে অনেক বড় কারণ। আরে ভাই, কি কারণ বলবি তো? এত তারা কিসের? নাস্তা করতে করতে বলি কথাটা। রিমি মা, নাস্তা নিয়ে আসো। রেদনের বাবা রিমিকে বলল। রিমির নাস্তা এবং রেদনের মা নাস্তা নিয়ে ভেতরে আসার পর রিমির বাবা মা বোন সবাই এই বাড়িতেই রিমিকে দেখে অবাক হয়ে গেছে। রিমি, তুই এইখানে? হ্যাঁ, আমার ছেলের হবু বউ আমার বাড়িতে তো আসতে পারে, এতে অবাক হওয়ার কি হলো? আপনার ছেলের হবু বউ মানে? রহমান, ঘটনা কি বলবি? ঘটনা হচ্ছে, আমাদের বন্ধুত্বটা সম্পর্ক থেকে আত্মীয়তা আবদ্ধ হতে হবে। তুই আমার বন্ধু থেকে বিয়েই হতে চলেছিস। কি বলছিস তুই? কার সাথে কার বিয়ে? রিমির সাথে আমার ছোট ছেলের বিয়ের প্রস্তাব রাখছি আপনাদের কাছে। ভাবি, এটা তো খুশির খবর, কিন্তু রিমি তো রেদওয়ানের সিনিয়র। রেদওয়ান কি রাজি হবে? হ্যাঁ, রাজি হবে। রিমি আর রেদওয়ান একে অপরকে ভালোবাসে, তাই বিয়ের মাধ্যমে তাদের ভালোবাসার পূর্ণতা পাবে। তাহলে তো আর কথাই রইল না। হ্যাঁ, তো বিয়েটা কবে হবে বিআই সাহেব? আগামী সপ্তাহের বুধবারে বিয়েটা হবে। ওকে, তাই হবে।
রিমির কথা শুনে রিমি এই রুম থেকে উঠে ভাবের কাছে চলে গেল। রিমির কথা পাকা করে খাওয়া দাওয়ার পর রিমিও রিমির পরিবার বাসা চলে গেল। রিমি আজ অনেক খুশি, কারণ অনেক দিন পরে সে তার ভালোবাসার মানুষকে চির আপন করে কাছে পেতে যাচ্ছে। আমি সন্ধ্যা হওয়ার আগে আগে পার্ক থেকে উঠে বাসার দিকে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। নানুর সাথে কথা বলে রুমের দিকে পা বাড়ালাম। রুমে গিয়ে দেখি মাসুদা আমার রুমে বসে আছে। ভাইয়া কই গেছিলা? সেই কখন থেকে তোমার খোঁজ নেই। মুড অফ কেন তোমার? পাশের পার্কটাতে গেছিলাম। মুড তো আমার ঠিকই আছে। না ভাইয়া, তোমাকে দেখে আমার কেমন যেন লাগছে। আরে আমার কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে তোমার। তা ভাইয়া, আমার কোনো ভাবিকে কি বাসায় রেখে এসেছো নাকি? নিশ্চয়ই তার জন্য মন খারাপ। হুম। ওই ফাইজলামো কথা বলবি না, বুঝেছিস? বুঝি। রিমি ভাবি 45টা কল দিয়েছে, তোমার ফোনে মেসেজও দিয়েছে। দেখো, তুই কেমনে জানলি? ফোনটা রুমে রেখে গিয়েছিলে, ফোন হাতে নিয়ে দেখি বন্ধ। অন করার পর দেখলাম আমার ভাইয়াকে কেউ একজন খুব মিস করছে। এই রে, কি ভুলো মন আমার। ফোনটা আবার রেখে গেছি কোন আক্কেলে? আর কিছু দেখিসনি তো? না, শুধু 2-3টা ফটো দেখেছি। ভাবি কিন্তু খুব সুন্দর দেখতে। যা, ধরা পড়লাম। এখন যা, পড়তে বস। পড়তে তো বসবো, এখন বলো, ভাবি কি তোমার সাথে পড়ে নাকি? না, আমার 2 বছরের সিনিয়র। ও ভাইয়া, শেষ পর্যন্ত সিনিয়র মেয়ের প্রেমে পড়লা? ভাবি নাম্বারটা দিবা, কথা বলবো। তুই যাবি এখান থেকে? মাসুদা চলে গেল। আমি বেলকনিতে বসে রিমির ছবি এক মনে দেখছিলাম, আর ওর কথা ভাবছিলাম। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এর মধ্যে মারিয়া আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি এড়িয়ে গেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হলাম। কিছুক্ষণ পর বাসায় এসে নাস্তা করতে বসলাম। নাস্তা করা শেষ না হতেই আম্মু ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। কেমন ভালো আছিস তা ভালো করেই জানি। শোন, যে জন্য ফোন দিলাম, হ্যাঁ বলো। কালকে ট্রেনেই বাসায় চলে আয়। কেন? সেটা বাসায় এলেই জানতে পারবি। যত দ্রুত সম্ভব বাসায় আয়। যেতে পারবো না এখন বাসায়। আগে তো তোমার বাবা আসি না বলে বকা দিতে, আর এখন আসছি। কয়েকদিন থাকতে না থাকতে ডাকতেছো? হ্যাঁ, তোর জন্য সারপ্রাইজ আছে। তোর আব্বু কালকে আসতে বলেছে তোকে। আচ্ছা ঠিক আছে, যাবো। ফোন রাখার পর, তোর মা ফোন দিয়েছিল নাকি? হ্যাঁ, কাল রাতে বাসায় যেতে বলেছে। কেন? কতদিন বাদে এলি? কালকেই চলে যাবি? হ্যাঁ, কি না কি কাজ আছে। আমার যাওয়ার কথা শুনে মারিয়ার জন্য কেমন করে তাকালো। আমার কি। নাস্তা করে রুমে এসে ভাবতে লাগলাম কয়েকদিন পর আবার রিমিকে দেখতে পারবো। সকালে খুশি মনে রিমি কলেজে চলে গেল। রিমিকে খুশি মনে দেখে তার বান্ধবীরা অবাক। কাল যে রিমিকে কাঁদতে দেখলো, সেই রিমি আজ এত খুশি কেন? কে রে, তোকে এত খুশি দেখাচ্ছে কেন? ব্যাপার কি রে? ব্যাপার যাই থাক, সেটা ক্রমশ প্রকাশ্য। ভনিতা না করে খুলে বল। না, এখন বলা যাবে না, সময় মতো জানতে পারবি। এখন ক্লাসে চল। রিমির পরিবার ঠিক করেছে রিমির বিবাহ ওদের পুরাতন বাড়ি থেকে দেবে। বিয়ের তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়েছে, কেনাকাটাও শুরু হয়েছে, কিন্তু যার সাথে রিমির বিবাহ হবে সেই হৃদয়নি তার বিয়ের কথাই জানে না। সকালে নাস্তা করে রুমে শুয়ে আছি, এমন সময় মারিয়া আমার রুমে আসলো। ওকে দেখলে আমার রাগ উঠে যায়। বললাম, কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়, সেটাও কি ভুলে গেছেন মিস মারিয়া? আমি আমার হবু বরের রুমে প্রবেশ করেছি, এতে অনুমতি নেওয়ার কি আছে? আজ না হোক কাল তো আমরা একসাথেই থাকবো। তুমি যাই বলো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। মিস মারিয়া, হাসালেন আপনি। আমি হাসার কথা কি বললাম? এই যে আপনি আমার বউ হবেন, সেই কথা শুনে। তা তো হবেই। আম্মু বলেছি তোমার সাথেই আমার বিয়ে হবে, আমার ভালোবাসা পূর্ণতা পাবে। তুমি আর তোমার মা সারা জীবন তপস্যা করলেও সেই মনের আশা পূর্ণ হবে না। আমি ঘৃণা করি তোমাদেরকে। রাগের মাথায় যাই বলো না কেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি বেঁচে থাকতে তুমি আমার বাসায় যেতে পারবে না। তবে হ্যাঁ, একটা সুযোগ দেই তোমাকে। যেদিন আমার বিয়ে হবে সেদিন তোমাকে আর তোমার মাকে প্রথম ইনভাইট আমি করব, রেডি থেকো। বলে আমি ফোনটা নিয়ে রুম থেকে বের হয়ে বাইরে গেলাম। আগামীকাল সকালবেলার টিকিট অনলাইন থেকে সংগ্রহ করলাম। যদিও একটা দিন বেশি থাকতাম, এই আজাইটা মারিয়ার জন্য আর থাকবো না। পরের দিন
সকালে যথারীতি নানু, মামি, মাসুদা, মামার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হলাম। মারিয়া জানে না যে আমি আজ বাসায় চলে যাব। যত সময় ট্রেন ছেড়ে দিল। পরের দিন সকালে গিয়ে পৌঁছলাম রিক্সা নিয়ে, বাসায়ও চলে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর কিছুক্ষণ পর দরজা খুলে গেল। তাকে দেখে আমার চাচাতো বোন। রে, তোরা কবে এলি? এরা আমাদের গ্রাম থেকে একটু দূরেই থাকে। কাল রাতে বর সাহেব। আমি ভেতরে যেতে যেতে, কে রে বর? কেন তুই? ফাজলামো না করে সর এখান থেকে। ভেতরে গিয়ে সব আত্মীয় স্বজন দিয়ে বাসায় ভর্তি। ব্যাপার তো কিছু বুঝলাম না। তুই এসেছিস, যা ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম নে, পরে কথা হবে। আমি আমার রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে ঘুমিয়ে পড়লাম খেয়ে। এক ঘুমে বিকেল বেলা উঠলাম। ফ্রেশ হয়ে উঠে ভাবলাম রিমিকে এক নজর দেখে আসি। ওর সামনে তো যেতে মানা করছে, দূর থেকেই দেখেই চলে আসবো। রিমদার বাসার সামনে গিয়ে দেখি জানলাগুলো সব বন্ধ, বেলকনিও ফাঁকা। ব্যাপার তো বুঝলাম না। বাসার একদম সামনে গিয়ে দেখি দরজায় বড় একটা তালা ঝোলানো। চিন্তায় পড়ে গেলাম, এরা গেল কোথায়? শেষে রিমিকে দেখতে না পেয়ে হতাশ হয়ে বাসায় ফিরে আসলাম। রুমে বসে পড়লাম। ভাবি এসে, কি বর সাহেব, ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলে? এবার ভাবিকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে। কেন এত লোকজন বাসায়? আচ্ছা ভাবি, একটা কথা বলবো? কি কথা? বাসায় এত মেহমান কেন, আর আমাকে বর বলছে কেন? ও, তোমার বিয়ে আগামী পরশুদিন, তাই? রীতিমতো টাস্কি খেয়ে গেলাম। বলে কি? তোমাদের কি মাথা খারাপ হয়েছে নাকি ভাবি? তুমি আর আম্মু তো সব জানো, তারপর তোমরা কিভাবে আমার বিয়ের কথা বলছো? দেখো ভাই, আমরা তো তোর ভালোর জন্যই বলছি। রিমির তো গ্রাম ছেড়ে কোথাও গেছে কে জানে। তুই না করিস না, বুঝেছিস? মেয়েটি কিন্তু খুব সুন্দর, তোর সাথে দারুণ মানাবে। রিমিকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না বলে রুম থেকে বের হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, এসব কি শুনলাম আমি ভাবির কাছে? যা শুনেছিস ঠিকই শুনেছিস। একটা কথা আগেই বলে দেই, যদি তুই এই বিয়েতে অমত করিস তাহলে আমাকে সারা জীবনের জন্য হারাবি। আরে আম্মু, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে, এখন যা। আমি আবার রুমে এসে ভাবতে লাগলাম, কি হচ্ছে আমার সাথে? রিমিকে ছাড়া তো আমি কাউকে আর ভালোবাসতে পারবো না। বাবাকে যদি গিয়ে বলি বিয়ে ভাঙতে, তাহলে তো নিশ্চিত বাসায় থাকা হবে না আমার। না, আরেকবার আম্মুকে গিয়ে বলে দেখি কি বলে। আবার আম্মুর কাছে গেলাম। আচ্ছা আম্মু, একটা কথা বলি। বিয়ে ভাঙার কথা ছাড়া কোনো কথা থাকলে বলতে পারিস। আমি বিয়ে করে বউকে খাওয়াবো কি শুনি? আমার কি ইনকাম আছে নাকি? সবাই তো একজোট হয়েছে আমার বিয়ে দেওয়ার জন্য। আমাদের কি কম আছে নাকি? যত টাকা আছে সারা জীবন তো খেয়ে শেষ করতে পারবি না। তার মানে বিয়েটা ভাঙবে না, তাই তো? আবার বিয়ে ভাঙার কথা? ধুর, এরা আমাকে বিয়ে করিয়েই ছাড়বে। কোনো উপায় তো খুঁজতে পাচ্ছি না। এখন কি হবে? এদিকে রিমিরও কোনো খোঁজ পাচ্ছি না। রিমিদের বাড়িতেও আত্মীয় স্বজন দিয়ে ভরপুর। যতই হোক বিয়ে বাড়ি বলে কথা, কোনো কিছুরই কমতে রাখেননি রফিক সাহেব। রিমি রুমে শুয়ে শুয়ে আগামী দিনের কথা ভাবতেছে। তখন সিমি এসে, আপু, দুলা ভাইয়ার নাম্বারটা দাও তো। কেন? নাম্বার নিয়ে কি করবি তুই? না মানে একটু কথা বলতাম আর কি। কোনো কথা বলার দরকার নেই। কেন, তোমার বরের সাথে কি আমি প্রেম করব নাকি? বেশি কথা না বলে যা এখান থেকে। সিমি বের হয়ে গেল। বিয়ের আর একদিন বাকি। রিমির তো খুশির শেষ নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। রিমির বান্ধবীরা সকালে রিমির বাড়িতে পৌঁছে গেল। রিমি সকালে ঘুম থেকে উঠে দেখে ওর বান্ধবীরা চলে এসেছে। ওদেরকে নিয়ে রিমি তার রুমে চলে গেল। তারপর রিমি সব খুলে বলল বান্ধবীদের। এই তাহলে তোর সারপ্রাইজ? তোর বিয়ের খবরটা আগে দিলে কি হতো? তো বিয়েটা কার সাথে? বরের নাম কি রে? উফ, তোরা সবাই একসাথে প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? আচ্ছা বল এখন। আমার বিয়ে হচ্ছে রেদওয়ানের সাথে। কি বলছিস? কিভাবে রাজি করালি বাসায়? আর তোর সাথে তো রেদওয়ানের নাকি যোগাযোগ নেই। হ্যাঁ, যোগাযোগ নেই বলে কি বিয়ে হবে না নাকি? ওই দিন আমি রেদওয়ানের বাসায় গিয়েছিলাম, মনে আছে তোদের? হ্যাঁ। সেই দিনই আমাদের দুই পরিবার বিয়ে ঠিক করে রাখে। তারপর রিমি সব খুলে বলল বান্ধবীদের। বাহ, ভালোই তো। তাহলে তুই তোর জুনিয়র প্রেমিককে জুনিয়র বর হিসেবে পেতে চলেছিস। হ্যাঁ, এখন চল ফ্রেশ হয়ে নে, নাস্তা করব। ওরা সকলেই ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নানু, মামা, মামি, মাসুদা
সবাই আমাদের বাড়িতে এসে পৌঁছেছে, কিন্তু দুজন মানুষকে দেখে আমার রাগ বেড়ে গেল। তারা হলো মারিয়া আর আন্টি। আমার তো ভয় হচ্ছে এই মেয়ে আবার বিয়েতে না জানি কি কাণ্ড ঘটায়। একদিকে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, তার উপর আবার এই উটকো ঝামেলা এসে হাজির। কিছুক্ষণ পর আমার হারামি বন্ধুগুলো এসে হাজির হয়ে গেল। ভাবতে অবাক লাগছে, আজ আমার বিয়ে, মেয়েদের মতো আমাকেও আমার অমতে বিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, ফ্রেশ হয়ে নাস্তা করে আম্মুর কাছে গেলাম। আম্মু, মারিদেরকে কে ইনভাইট করেছে? তোর বাবা। সত্যি কি তুই আগের কথাগুলো এখনো ভুলিসনি? ভুলে যাওয়ার মতো হলে কবেই ভুলে যেতাম। তবে একটা কথা শুনে রাখো, তোমাদের পছন্দে আমি বিয়ে করতেছি। জানি না তাকে ভালোবাসতে পারবো কিনা, কারণ আমার মন তো রিমের কাছে রয়েছে। কিন্তু বিয়েতে যদি মারিয়ে কোনো অঘটন ঘটাতে চায় তাহলে এর শেষ আমি দেখে ছাড়বো। এই বলে আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আমাকে রেডি হতে হবে। রুমে আসার পর মাসুদা চলে আসলো রুমে। কি ভাইয়া, ভাবিকে পেয়ে আমাকে ভুলেই গেলে? তোকে কি করে ভুলে যাই বল? তুই তো আমার একটা মাত্র বোন। আর ভাবির কথা বলছিস? বিয়েটা তো আমাকে জোর করে করানো হচ্ছে। সে যাই হোক, আমি আরো একটা ভাবি পেতে যাচ্ছি। শোন বোন আমার, তোকে একটা কাজ করতে হবে আমার জন্য। কি কাজ ভাইয়া? তোকে গোপনে মারিদের দিকে নজর রাখতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে মারিয়া কিছু একটা করতে চলেছে। ঠিক আছে ভাইয়া। মাসুদা চলে গেলে আমি বাথরুমে ঢুকে পড়লাম গোসল করার জন্য। বাবা বলে গেছে 2টার মধ্যে রওনা হতে হবে। কনের বাসে যাইতে নাকি 2 ঘন্টা লাগবে। আমার বন্ধুদেরকেও বলছি মারিয়ার উপর নজর রাখতে। যথাসময়ে রেডি হয়ে বরের পোশাক পরে নিলাম। ভাবি এসে বলতে লাগলো, ভাই তোকে যা লাগছে না দেখিস, তোর বউ তোর দিকে চোখে ফেরাতে পারবে না। পাম দিও না, তোমরা সবাই মিলে বড় ধরনের একটা বাস দিলে আমাকে। বউকে দেখার পর যা বলার বলবি। তোকে বাঁশ দিলাম নাকি উপহার? বলে হাসতে হাসতে চলে গেল। আমি তো কিছু বুঝতেছি না এদের কাহিনীটা। নির্ধারিত সময়ে রওনা হলাম। 4টা গাড়ি নিয়ে যাচ্ছি। রিমিনের বাড়িতেও অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই অনেক খুশি আছে। সব থেকে বেশি খুশিতে আছে রিমি। রিমিকে রিমির বান্ধবীরা সাজাইতেছে। কিছুক্ষণ পর সিমি রিমির রুমে একটা খাম হাতে নিয়ে প্রবেশ করলো। আপু, ওই খামটা একজন এসে তোমার নামে দিয়ে গেল। আমার নামে খাম? আচ্ছা দে দেখি। রিমি খামটা খুলে দেখে কয়েকটা ফটোগ্রাফস রয়েছে খামটার ভেতরে। রিমি সিমিকে চলে যেতে বলে ফটোগ্রাফস দেখতে লাগলো। ফটোগ্রাফ দেখে তো রিমি পুরো অবাক হয়ে গেছে, মুখটা কাল হয়ে গেছে। রিমি দেখতে পেল ফটোতে একটা মেয়ের সাথে অর্ধ উলঙ্গ অবস্থায় রেদন বসে আছে। রিমি ফটো দেখার পর কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রিমিকে হঠাৎ এরকম হতে দেখে, কিরে, কি হলো তোর? হঠাৎ করে কান্না করছিস কেন? কি আছে এই ফটোতে দেখি? সোহানা রিমির হাত থেকে ফটো নিয়ে দেখতে লাগলো। রিমি ভাবতে লাগলো রেদন তো এতটা খারাপ হতে পারে না। কেন যেন ওর মনে সন্দেহ বাসা বাঁধতে লাগলো। রেদনের পরিবারের প্রত্যেককে দেখে তো মনে হয় না রেদন এতটা খারাপ হতে পারে। তাহলে কি রেদওয়ান আমাকে মিথ্যে ভালোবেসেছে, টাইম পাস করেছে আমার সাথে? যদি ওর চরিত্র এইরকম হয়ে থাকে তাহলে তো এই বিয়ের প্রশ্নই আসে না। হ্যালো, নিশ্চয়ই এতক্ষণে ফটোগুলো দেখেছো। কে বলছো তুমি? আমি যেই হই না কেন, একটা কথা শুনে রাখো, তোমার ভালোর জন্যই বলছি। রোদয়ন কিন্তু প্লে বয়, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। তোমার সাথেও কিন্তু এমন কিছু ঘটতে পারে। ফটোগুলো দেখে নিশ্চয়ই বুঝছো। এখন সিদ্ধান্ত তোমার। বলেই ফোন কেটে দিল। রিমি অনবরত কাঁদতে লাগলো। এত বড় ধোকা দিতে পারলো রেদন তাকে। সোহানা ফটোগুলো দেখে কিছুতেই বিশ্বাস করতে পারছে না রেদন এমনটা করতে পারে। সে ছবিগুলো সামনে পিছনে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলো এগুলো নকল, কম্পিউটারের মাধ্যমে কাজ করা এগুলো। রিমি, কান্না থামা। এই ছবিগুলো সবগুলো নকল। রিমি সোহানার কথা শুনে অবাক হয়ে মাথা তুলে তাকালো। নকল মানে? হ্যাঁ, এই দেখ, ফটোটার সামনে, ওপরে আর পেছনের পেজটায় লেখা আছে স্টুডিওর নাম, আর ওপরে লেখা ফটো এডিট। এটা কম্পিউটারের মাধ্যমে করা হয়েছে, যেন রেদওয়ানের সাথে তোর বিয়েটা ভেঙে যায়। রিমি সোনার হাত থেকে ফটোগুলো নিয়ে ভালোভাবে দেখে সেও বুঝতে পারলো এগুলো নকল। রিমিকে জড়িয়ে ধরে, আমি জানতাম আমার রেদওয়ান এরকম কখনোই হতে পারে না। এখন কান্না থামা, তোকে ভালো করে সাজাই। বরযাত্রী আসার সময় হয়ে গেছে। আসার সময় মাসুদ আমাকে কানে কানে বলল মারিয়া আর ওর আম্মুর করা চক্রান্তের কথা। ওরা আমাকে ফাঁসাতে নকল ফটোগ্রাফ আমার সাথে যার
বিয়ে তাকে পাঠিয়েছে, যেন বিয়েটা ভেঙে গিয়ে মারির সাথে আমার বিয়ে হয়। আমি মাসুদের কথা চিন্তিত হয়ে গেলাম। ভাইয়া, চিন্তার কোনো কারণ নেই। বড় ভাবিকে আমি সব বলেছি। কনের বাসায় গিয়ে ভাবি কনেকে বলবে। বাসায় ফিরে গিয়ে ওদের মা মেয়েকে যে কি করব তা কেউ ভাবতে পারবে না। অতঃপর কনের বাড়িতে পৌঁছে গেলাম। আমাকে নিয়ে গিয়ে ভেতরে বরের বসার জায়গায় বসানো হলো। বাকি আত্মীয়রাও বসলো ওখানে। একটু পর বিয়ের কাজ শুরু হবে। রিমিকে সাজানো শেষ হওয়ার পর, বাহ রিমি, তোকে তো পুরো অপ্সরার মতো লাগছে। রেদওয়ান বাসর রাতে তোকে দেখে পুরো পাগল হয়ে যাবে রে। সেটা পরে দেখা যাবে, কিন্তু আমার বিয়ে ভাঙার জন্য কে ষড়যন্ত্র করতে পারে? ঠিক তখনই রুমে রেদওয়ানের ভাবি আর মাসুদার আগমন। এই সমস্ত প্ল্যান আমাদের আত্মীয়দের মধ্যেই দুজন ব্যক্তি রেদওয়ানকে ফাঁসানোর জন্য করেছে এইসব। ভাবি, তুমি কি বলছো এসব? ফটোগুলো যে নকল বুঝেছি, কিন্তু এরা এসব করলো কেন? রেদওয়ানকে ফাঁসিয়ে বিয়ে করে ওর নামের যে সম্পত্তি আছে তা হাতানোর জন্য। কি বলছো ভাবি? এত বড় ষড়যন্ত্র? আমার এই দোয়ানের সাথে যে এরকম করেছে তাকে আমি ছাড়বো না। বলো কে সে? আজ থাক, এসব কাল দেখতে পারবে কে করেছে এইসব। আমি তো ভেবেছিলাম হয়তো তুমিও ওই ফটোগুলো দেখে রেদওয়ানকে অবিশ্বাস করবে, বিয়েটা ভেঙে দেবে। ভাবি, আমি জানি রেদওয়ান এসব কাজ কখনোই করতেই পারে না। যাই হোক, আজ কিন্তু তোমায় অপরূপ লাগছে। বাসর রাতে তো আমার ভাইটা তোমাকে দেখে আমাদের কথা ভুলেই যাবে। যা ভাবি, কি যে বলো না। আমি তো বিয়ের আসরে বসে রিমিকে নিয়ে ভাবতেছি কোথায় যে গেল ওরা। খুঁজেও পেলাম না। খুঁজে পেলে হয়তো বা এই বিয়েটা ভেঙে দিতে পারতাম, কিন্তু সেটাও তো পারলাম না। এখন কি হবে? আমি তো কখনোই পারবো না রিমিকে ভুলে গিয়ে এই মেয়েটাকে নিয়ে সংসার করতে। কাজ সাহেব এসে বিয়ের কাজ শুরু করলো। যার সাথে আমার বিয়ে তাকে এখন পর্যন্ত আমি দেখিনি, দেখতে ইচ্ছাও নেই আমার। বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। খাওয়া দাওয়া করার পর এবার মেয়ে নিয়ে বাসায় ফেরার পালা। বিদায় নেওয়ার সময় লক্ষ্য করলাম মেয়েটা মুখটা ঢেকে রেখেছে। কিন্তু যখন সোনা আপুকে দেখলাম তখন কেন জানি না মনে হতে লাগলো হয়তো সোনা আপুর কোনো আত্মীয়র সাথে আমার বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ি থেকে বউকে নিয়ে যাওয়ার সময় শাশুড়ি আর মেয়েটা, আমার বউ কান্নাকাটি করলো। গাড়িতে উঠে বাসায় রওনা দিলাম। তখন বাজে রাত 11টা। কিছুক্ষণ পর আমার ঘাড়ে কারো মাথা রাখার অস্তিত্ব বুঝলাম। দেখলাম মেয়েটা আমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে গেছে, কিন্তু এবারও মুখটা দেখলাম না। আমি চোখ বন্ধ করে রিমির কথা ভাবতেছি, কি থেকে কি হয়ে গেল। এদিকে রিমি তো মহা খুশি, তার মনের আশা পূরণ হয়েছে। রেদওয়ানকে সে নিজের করে পেয়েছে। রেদওয়ানের ঘাড়ে মাথা রেখে রিমি ঘুমায়নি, ঘুমের ভান ধরে আছে। এক অজানা অনুভূতি কাজ করছে রিমির মনের মধ্যে। নতুন করে একটা পরিবার পেল আজ থেকে। বাসায় পৌঁছে গেলাম। মেয়েটার বাসর রুমে নিয়ে গেছে। সাথে দাঁড়িয়ে আছি একা একা। বন্ধুগুলোও এখন নেই, কোথায় যেন গেছে হারামিগুলো। সাথে দাঁড়িয়ে আজকে সব ঘটনা মনে করার চেষ্টা করতেছি। এমন সময়, কি ব্যাপার ভাই, এখানে দাঁড়িয়ে কেন? মেয়েটা একা একা রুমে বসে আছে, রাত কত হয়েছে সেদিকে খেয়াল আছে তোর? হ্যাঁ, আমার স্বপ্ন তো মাটিতে মিশিয়ে দিলে। এখন কি হবে রুমে গিয়ে? ওই মেয়ের সাথে আমি একসাথে থাকতে পারবো না। দেখ ভাই, যা হবার হয়ে গেছে, যা বাসর ঘরে যা। মেয়েটিকে দেখলেই তুই ফিদা হয়ে যাবি। আমার দেখা লাগবে না বলে রুমের দিকে যেতে লাগলাম। উপায়ও নেই যে অন্য রুমে থাকবো। রুমে গিয়ে দেখি মেয়েটা বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি রুমের মাঝখানে যাওয়ার সাথে সাথে, এতক্ষণ কোথায় ছিলে? রুমে নতুন বউ রেখে? এ কি মেয়ে রে, কোথায় স্বামীকে সালাম করবে তা না, আমাকে রীতিমতো জেরা করছে। দেখুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবা? আমি মেয়েটার উল্টো দিকে ঘুরে, দেখুন আমি আপনাকে বউ হিসেবে মানতে পারবো না। পরিবারের চাপে আপনাকে বিয়ে করছি, নয়তো এই পিচ্চি পোলাটা কি এত কম বয়সে বিয়ে করে? সুতরাং আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। তা কাকে ভালোবাসেন শুনি? সেই হতভাগী নাম কি? এই মেয়ে, একদম ওকে হতভাগী বলবি না, ওর নাম রিমি। ও, তা পিচ্চি মশাই যখন সিনিয়র মেয়ের সাথে প্রেম করেছেন তখন ভাবতে পারেননি বিয়েটা দ্রুত হতে পারে? কেন সিনিয়র মেয়ের সাথে প্রেম করলাম? একে তো শুধু নাম বলছি, কিন্তু এত কিছু জানলো কি করে? যে না তার দেখে ঘুরেছি। রিমি তুমি? হ্যাঁ আমি। তো কি মনে করেছো ভালোবেসেছো একজনকে আর বাসর করবে আরেকজনের সাথে? তা তো হবে না চান্দু। আর তোর এত বড় সাহস হলো কি করে আমাকে বলার যে আমাকে তুই বউ হিসেবে মানতে পারবি না? কার সাথে প্রেমের চক্কর আছে বল? ওরে বাবা, এ তো রেগে গেছে। আরে আমি তো তোমাকে বলিনি, যার সাথে বিয়ে হয়েছে তাকে বলেছি। তোমার বিয়ে আমার সাথেই হয়েছে।
সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমি এ বিয়ে মানি না। তোমার সাথে চিটিং করে এ বিয়ে হয়েছে, আমি এ বিয়ে মানি না। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। রিমি আমার সামনে এসে মুখটা তুলে, খুব কষ্ট হয়েছে বুঝি আমার বাবুটার? সরি সোনা। কষ্ট দিয়ে আবার সরি বলা হচ্ছে? তুমি আমাকে কষ্ট দাওনি। আমি আবার তোমাকে কি কষ্ট দিলাম? কুত্তা, তুই আমাকে না বলে আমার থেকে লুকাবার জন্য নানুর বাসায় গিয়েছিলিস কেন বল? তুমি তো বলেছো তোমার সামনে যেন আমি না যাই, আমাকে বিরক্ত লাগে তোমার, তাই তো দূরে সরে যেতে চেয়েছি। তুই একবারও ভাবলি না আমার কি হবে? আমি কেমনে পারবো তোকে ছাড়া থাকতে? মরে যেতাম আমি। অনেক ভালোবাসি তোকে। কেন সেই দিন তোকে ওই কথাগুলো বলেছি শোন। রিমি রেদওয়ানকে সব খুলে বলল। তো এই কথাটা সেদিন বললেই হতো, তাহলে তো এমন হতো না। হ্যাঁ, তুই আমাকে ছেড়ে গিয়েছিলি, তাই আমরা সবাই মিলে এইভাবে বিয়ের প্ল্যান করেছি। আমি তোমায় কত খুঁজেছি জানো? জানি গো আমার পিচ্চি বর। যাই হোক, ভালোই হয়েছে। চলো, রাত অনেক হয়েছে, এখনো তো আসল কাজটাই বাকি। আসল কাজ মানে? আমাদের পরিবারে নতুন অতিথি নিয়ে আসার কাজ। ও চলো, তার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। নামাজ পড়ে নিয়ে শুয়ে পড়লাম। রিমি আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। অবশেষে আমার সিনিয়র আপুকে বউ হিসেবে পেলাম। আমি কিন্তু তোমার সিনিয়র, সো রেসপেক্ট দিয়ে কথা বলবে, বুঝছো? সবার আগে তুমি আমার বউ, বুঝেছো? চলো এবার মাঠে নেমে পড়ি। এই আগে লাইট তো অফ করো, নয়তো পাঠক বন্ধুরা তো দেখে ফেলবে। ও তাই তো। এরপর লাইট অফ করে দুজন ডুবে গেলাম ভালোবাসার অতল সাগরে। পরের দিন সকালে মুখে পানি পড়ার কারণে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রিমি সদ্য গোসল দিয়েছে। অনেক মায়াবী লাগছে ওকে। আমি উঠে পেছন থেকে রিমিকে জড়ে ধরে ওর চুলে মুখ গুজে দিলাম। এখন দুষ্টুমি করো না, যাও গোসল দিয়ে নামাজ পড়ে নাও। আমি গিয়ে ভাবিকে রান্নায় একটু হেল্প করি। ওকে সোনা। রিমির কপালে একটু চুমু দিয়ে বাথরুমে গেল। গোসল সে জামা কাপড় পরে বসে আছি। রিমি রুমে এসে, নাস্তা রেডি, চলো সবাই অপেক্ষা করছে। চলো ডাইনিং রুমে যাওয়ার সময় আম্মু আন্টির কথা শুনতে পেলাম। আপা, আমরা আজই চলে যাব ঢাকায়। মারিয়ার টিউশন কলেজ মিস হচ্ছে। আর 2 দিন থেকে যা, তাছাড়া মারিয়া তো অনেক দিন পর আসলো, কয়েকদিন থাক। না খালামণি, আমাকে যেতেই হবে, কলেজ থেকে ফোন দিয়েছে। হ্যাঁ, তোমাদের মামের উদ্দেশ্য যখন সফল হয়নি তখন এখানে থেকেই বার লাভ কি হবে বলো? বরং চলেই যাও। কি বলছিস এসব? কার উদ্দেশ্যে সফল হয়নি? তোমার বোন আর ভাগ্নিকে জিজ্ঞেস করো। এসব কি বলছো তুমি বাবা? চুপ করুন আপনি। আপনার মতো নোংরা মনের মহিলার মুখে বাবার একটা মানায় না। রেদওয়ান, এমন করছিস কেন তুই? কি করেছে ও? আমার চিৎকার শুনে নানু, বাবা, ভাইয়া সব আত্মীয়রা রুমে এসেছে। আমার বিয়ে ভাঙার জন্য আমাকে মারির সাথে বিয়ে দিয়ে আমার নামের সকল সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে তোমার বোন আর মারিয়া। এরপর যা কিছু হয়েছে সব খুলে বললাম। ছি মিনা, ছি! তুই এত জঘন্য কাজ করতে পারলি নিজের বোনের ছেলের সাথে? আর মারিয়া, তোকে তো নিজের মেয়ে মনে করতাম। এর আগে একবার অঘটন ঘটাতে চেয়েছিস, তা ক্ষমা করে দিয়েছি। এবার তো আর কোনো ক্ষমা নেই। সবাই যে যা পারছে বলছে ওদের। এবার রিমি মুখ খুলল। ও তুমি সে মেয়ে যা এত কিছু করেছো, কি লাভ হলো তোমার এসব করে? একটা কথা শুনে রাখো, সত্যিকারের প্রেম ভালোবাসাকে কখনো ছিনিয়ে নেওয়া যায় না। আজকের পর থেকে আর কখনো যেন তোমাদের এই বাসায় না দেখি। আমি ভুলে গেলাম তোমরা আমার খালা আর বোন। সকালের খাবার খেয়েই চলে যাবা। ভেবেছিলা আগের ঘটনার জন্য তোমাদের ক্ষমা করব, কিন্তু তোমরা ক্ষমার যোগ্যই নও। মারিয়া আর ওর আম্মু মাথা নিচু করেই আছে, কোনো কথা বলছে না। হয়তো ভাবছে এত নিখুঁত প্ল্যান করার পরেও কি করে ধরা পড়লো। আমি রুমে চলে আসলাম। রিমি কিছুক্ষণ পর নাস্তার প্লেট নিয়ে রুমে আসলো। বাবা, আমার পিচ্ছি বরের তো অনেক রাগ। রাগ তো করারই কথা, তাই না? আমি যখন ঘটনা শুনেছি তখন থেকে রাগ জমে আছে। জানো, যখন ফটোগুলো দেখেছি তখন মনে হয়েছে কেউ যেন হৃৎপিণ্ডটা ছিনিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু যখন বুঝলাম এগুলো নকল তখন দেহে প্রাণ ফিরে পেয়েছি। আমি তোমারই থাকবো সারা জীবন, আমার সিনিয়র আপুর বর হয়ে। একমাত্র মরণ বলার আগেই চুমু দিয়ে মুখটা বন্ধ করে দিল। কয়েক মিনিট ছেড়ে দিয়ে, আর কখনো এমন কথা মুখে আনবা না। এভাবেই আমাদের সুখের জীবন অতিবাহিত হতে লাগলো। কখনো মান অভিমান হতো, কখনো বা মিষ্টি ঝগড়া, কিন্তু আমাদের ভালোবাসা কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। আমি অনেক খুশি সিনিয়র আপুকে বউ হিসাবে পেয়ে।